আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কেমন ঢাকা চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত। দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। জি, আমাদের সঙ্গে আছেন মোসাম্মদ ফেরদৌসী বেগম, চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে শুভেচ্ছা। জি, আমাদের আজকের আলোচনার বিষয় কেমন ঢাকা চাই। শুধু ঢাকা না, আসলে আমরা বাসযোগ্য পৃথিবী চাই, সুন্দর একটি শহরের স্বপ্ন দেখি আমরা। শহর গ্রামের মানুষ যেন ভালোভাবে বসবাস করতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে, সেটি আসলে আমাদের সবারই কাম্য। আমরা জানি যে জাতিসংঘের উদ্যোগে 1986 সাল থেকে বিশ্ব বসতি দিবস পালন করা হয়ে আসছে। সেই বিষয়ে আমি যাবার আগে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনি আপনার পুরো বড় একটি দায়িত্ব। আমরা জানি যে সারা ঢাকা শহরের যে বসতি নিয়ে যে মানুষ হিমশিম অবস্থা, বা নগরায়নের কথা আমরা শুনি, অপরিকল্পিত নগরায়নের কথা খুব বেশি এই শব্দটি প্রচলিত হয়। আপনার কাছে মানে সবচেয়ে বড় সমস্যাটা কি মনে হয় এই মুহূর্তে আছে আসলে? জি, আবারও আপনাকে ধন্যবাদ। আসলে আপনি একটা কথা বললেন যে আমার উপর দায়িত্ব, আমি এভাবে বলবো না। আসলে একটা একক ব্যক্তির জন্য তো এটা কোনো দায়িত্ব না, দায়িত্বটা আসলে টিমের, রাজুকের যারা আমরা কর্মকর্তা কর্মচারী আছি, তার সঙ্গে আমার মন্ত্রণালয়ের যারা আছেন, সব মিলে কিন্তু একটা টিম হিসাবে আমি কাজ করতে চাই। এটা আমার হয়তো একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে, থিম আছে, সেটা এক জিনিস, কিন্তু আসলে এটা কোনো ব্যক্তির উপর নির্ভরশীল না। আর এই মুহূর্তে আসলে ঢাকা শহরের সমস্যা অনেক। আপনি শুরুতেই বললেন যে পরিকল্পিত নগরায়নের জন্য, তো অ্যাকচুয়ালি যেমন বিশ্ব বসতি দিবস তো 86 সাল থেকে শুরু হয়েছে, আর রাজুকের পথ চলা কিন্তু 1953 থেকে 56-তে, এটা মানে অ্যাক্ট হয়েছে 53-তে এবং অ্যাক্টিভিটি শুরু হয়েছে 56-তে। এখন সেই সময় আসলে একটা বিরাট সুযোগ ছিল, তখন কিন্তু বিরাট সুযোগ ছিল। আর আমরা মাঝে কি বলেছি, আমরা তিলোত্তমা নগরী করব, আমরা অত্যাধুনিক নগরী করব, আরও অনেক কিছু, ডিজিটাল নগরী করব, কিন্তু বাস্তবে আসলে এটা একটা সত্য কথাই যে অপরিকল্পিত নগরী হিসাবে এটা চিহ্নিত আজকে সারা দেশের কাছে, বিশ্বের কাছেও এটাকে পরিকল্পিত নগরী বলার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? আমি সেজন্য একটা জিনিস বলতে চাই যে এই জায়গায় এসে আজকে এই 2025-এ এসে, 25-এর শেষার্ধে এসে বলতে চাই যে আমরা আসলে একটা বাসযোগ্য ঢাকা করতে চাই, যেন আমাদের বাকি জীবনটা বা আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যেন এখানে অন্তত একটা বাসযোগ্য ঢাকা শহরে যেন বসবাস করতে পারে। সেটি কিভাবে আসলে সম্ভব? সেই চাওয়াটা আমাদের সবার চাওয়া, আপনার উপর দায়িত্ব, বা আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের সবার উপরেই বড় ধরনের একটি দায়িত্ব। সেটি কিভাবে আসলে সম্ভব হবে? আপনি শুনে খুশি হবেন যে এতদিন কিন্তু এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা ঢাকার যে আইনটা ছিল, বিধিমালা, এটা ছিল 1953 সালে বিধিমালা। চিন্তা করেন, 87 সালে কিছু চেঞ্জ হয়েছে, এখানে খুব মাইনর চেঞ্জ হয়েছে, বাট বেসিক কিন্তু 53 সালের হয়তো এই প্রশাসনিক কিছু পরিবর্তন আসছে, বোর্ডের সিস্টেমটা পাল্টাইছে, কিন্তু বেসিক্যালি কিন্তু মূল আইনগুলো কিন্তু 53 সালের বিধি দিয়েই কিন্তু চলতেছিল। আমি বলবো না যে 53 সালের বিধি খুব খারাপ, তো 53 সালের যে বিধি সেটা কিন্তু সেই সময়ের জন্য, আমি যারা এটা তৈরি করছেন আমি তাদেরকে স্যালুট দিই যে অত্যন্ত সুন্দর একটা বিধিমালা তারা করে গেছেন বা অ্যাক্ট করে গেছেন, কিন্তু আজকের যুগে সেই অ্যাক্ট তো কার্যকরী হওয়ার কথা না। কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাক্টগুলো টাইম টু টাইম আমাদের দেশে দেখেন আপনি কতবার আপনার সংবিধান পরিবর্তন হয়েছে, ভালো খারাপ মিলায়, খারাপও হয়েছে বেশি বা যাই হোক, কিন্তু যে কোনো জিনিস কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। কিন্তু বাস্তবে আমাদের এই আপনার টিআই অ্যাক্ট বলে, এটা কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে নাই। তো শুনে খুশি হবেন, আমরা কিন্তু এই টিআই অ্যাক্ট নিয়ে শেষ পর্যায়ে আছি এবং আশা করি যে একটা সুন্দর একটা নিয়ম কানুন আপনারা পাবেন, এবং যেটা অবশ্যই একটু কঠিন, মানে আগে যেমন আইন করলাম মানার কোনো, সেটি কি একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে সেই একটি কেমন, বা যেটি কার্যকর হলে আসলে আমাদের মানুষের জন্য সুবিধা হবে? মানে অ্যাকচুয়ালি
টিআই অ্যাক্ট এবং ড্যাব মিলায় যে জিনিসগুলো আমরা ড্যাব নিয়েও কিন্তু আমরা কাজ করতেছি। নিশ্চয়ই আপনারা ড্যাব আজকে টিআই অ্যাক্টটা অনেকে জানে না, কিন্তু ড্যাবটা জানে। ড্যাব অনেক বহুল আলোচিত একটা বিষয়, সেটাও কিন্তু শেষ পর্যায়ে আছে। আগামী 12 তারিখে এটার ফাইনাল মিটিং হবে এবং আশা করি তারপর পরই এটা চিফ অ্যাডভাইজারের ইয়েতে গেজেট হয়ে যাবে আর কি। এটি খুব ভালো একটি খবর আমরা পেলাম আর কি। হ্যাঁ, তো এখন যে জিনিসটা হচ্ছে যে এই ড্যাপের মধ্যে আমরা একটা আমূল পরিবর্তন নিয়ে আসতেছি। আপনার যাতে বাসযোগ্য নগরী করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমরা সেটা এই ড্যাপে এবং বিধিমালায় সেটা আমরা আনতে চাচ্ছি। কিভাবে? যে এই যে ঢাকা শহরে খোলা মাঠের অভাব, পার্কের অভাব, পুকুরের অভাব, জলাশয়ের অভাব, হ্যাঁ, এবং এই যে বিভিন্ন যে ক্লাইমেট পরিবর্তনের যে দুর্যোগ সেগুলো মোকাবেলার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার, যে ইকুইপমেন্ট দরকার, সেগুলোকেও কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি। জি, আপনি যে কথাগুলো বলছিলেন, পার্ক দরকার, জলাশয় দরকার, মাঠ দরকার, এই বিষয়গুলি আসলে সবারই একটি কল্পনার জায়গায় চলে গেছে। আমরা এক সময় দেখতাম যে খোলা জায়গা ছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে, আবাসনের জন্য উঠছে, ছেলে মেয়েদের খেলার জায়গা নেই। তবু আপনার কথা শুনে আমরা আশাবাদী হতে চাই। আমি আপনার কাছে আবারও আসবে পর্যায়ে আমি ফেরদৌসী বেগমের কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে, আপনি তো বেশ কিছুদিন ধরে দায়িত্ব আছেন, আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে এই মুহূর্তে কি মনে হচ্ছে? ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এনএইচের পক্ষ থেকে কিছু বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। জি, আমি এনএইচের দায়িত্ব পালন করছি 2 মাস ধরে এবং এখানে একটা বড় চ্যালেঞ্জ, যেমন চ্যালেঞ্জটা হচ্ছে রাজুকের চেয়ারম্যান মহোদয় বললেন যে ড্যাব হলে আমরা ড্যাবের আওতায় অনেক আমূল পরিবর্তন আসবে, আমরা ঢাকাকে বাসযোগ্য নগরী করব। আমার এনএইচে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সারা বাংলাদেশ ব্যাপী, আমার এনএইচের মূল ম্যান্ডেট হচ্ছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন, পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা। সেই আবাসনের কাজটাই আমরা করছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমরা মানে সমগ্র মানুষের জন্য মানে একদম ডিজায়ার পর্যায়ে যেতে পারিনি, কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে। যেমন আপনি যদি দেখতে চান চ্যালেঞ্জ হিসাবে, যে আমরা 500 বস্তিতে যারা বসবাস করে তারা কিন্তু অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সেই নাগরিক সুবিধা যাতে তারা পায় সেই জন্য আমরা 533টা বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট করেছি। 673 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলোতে দৈনিক ভাড়া হচ্ছে 150 টাকা এবং মাসিক ভাড়া হচ্ছে 4,500 টাকা। সেই 4,500 টাকায় ওনারা কিন্তু আধুনিক নাগরিক সুবিধা সবই পাচ্ছে। সেখানে ইলেকট্রিসিটি আছে, পানি আছে, সুয়ারেজের ব্যবস্থা আছে, তারপরে মানে খেলার মাঠ আছে। আপনি আরেকটু শুনলে অবাক মানে খুশি হবেন যে আপনারা যে একটু আগে বলছিলেন যে আমাদের খেলার মাঠটা সবারই ডিজায়ার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যতগুলো মানে ফ্ল্যাট প্রকল্প আছে প্রত্যেকটা ফ্ল্যাট প্রকল্পে কিন্তু আমরা 45% জমি ছেড়ে দিয়ে ওখানে গ্রিনারি রাখার জন্য মানে ওখানে গাছপালা লাগানো হবে, খেলার মাঠ আছে, উপাসনালয় আছে, তারপরে কিচেন মার্কেটের প্ল্যান আছে, তারপরে আমাদের জলাধার সংরক্ষণের ব্যবস্থা আছে, বৃষ্টির পানি যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেই প্ল্যান আছে। সেই প্ল্যান নিয়েই আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এগিয়ে যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কিন্তু সারা বাংলাদেশে মধ্যম ও স্বল্প আয়ের জনগণের আবাসিক সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছে। ঢাকা শহরে যেহেতু রাজুকের আওতায় আমাদের কাজ করতে হয়, আমরা রাজুকের সাথে আমরা রাজুকের আইন প্ল্যান পাশ করে কিন্তু আমরা কাজগুলো করছি। তবে আমাদের মানে রাজুক তো অবশ্যই তাদের কাজ করছে, সাথে সাথে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কিন্তু এই মানে জলাধার বা খেলার মাঠ রেখেই আমাদের প্ল্যানগুলো হচ্ছে। আপনি যদি আমাদের সমাপ্ত প্রকল্পগুলো ভিজিট করেন তখন দেখবেন যে ওখানে কিন্তু আমাদের আমরা দেখেছি। আমি এ পর্যায়ে আবার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে আসতেছি। বেশ কিছু কথা বলছিলেন যে সবুজায়নের কথা বলছিলেন, পরিকল্পিত নগরায়নের কথা বলছিলেন, বস্তি যারা থাকেন যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা শহরের যে বিষয়টি সবচেয়ে বড় আমাদের কাছে মনে হয় বা মানুষের যে বিষয়টি যে মানে পরিকল্পনার অভাবে আসলে যে আবাসন ব্যবস্থাগুলো গড়ে উঠেছে, রাস্তার ঠিক নেই,
বিল্ডিং ঠিক নেই, এখানে রাস্তা ওখানে বিল্ডিং, এই সমন্বয়হীনতাটা আসলে কেন হয়? বা অনেক সময় দেখি যে আমাদের আসলে চলার জায়গাই নেই, বিল্ডিং উঠে গেছে, দোকান উঠে গেছে, কিন্তু মানুষ চলাচল করতে পারছে না, হাঁটার জন্য ফুটপাথটুকুও নেই। দেখুন, বিষয়টা হলো যে একটা জিনিস দেখবেন, ওই যেটা আপনি বলছেন যে রাস্তা নাই, হ্যাঁ বাড়ি আছে, আপনি দেখবেন যে তারা একটা প্ল্যান অ্যাপ্রুভ করে না রাজুক থেকে। জি, তো প্ল্যানটা কিন্তু সাম ইঞ্জিনিয়ার করে, আর্কিটেক্ট করে, অন্যান্যরা মিলে এটা ডিজাইন করে রাজুক থেকে অনুমোদন নেয়। আপনি প্ল্যানটা নিয়ে দেখেন, সেখানে কিন্তু ঠিকই রাস্তা দেখানো আছে, কাগজে আছে। এই বলতেছি, আমি আসতেছি ওই জায়গায়, কাগজে আছে। ওই যে কি যেন বলে, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই, এটা অনেকটা সেরকম। কিন্তু এখানে হ্যাঁ অবশ্যই তো অথরিটি হিসাবে রাজুকের দায়িত্ব আছে, কিন্তু আপনি বুঝেন যে আপনি একজন বাড়িওয়ালা বা একজন ডেভেলপার, আপনি একটা প্ল্যান সাবমিট, আপনি কিন্তু সেখানে কমিটেড, আপনি কিন্তু অঙ্গীকারনামা দিচ্ছেন যে আপনি এই প্ল্যান মতো বাড়ি করবেন, কিন্তু আপনি সেটা করতেছেন না। জি, প্রথম দায়টা কিন্তু সেখানে। আবার আপনি সেটা করতেছেন কিনা এটা রাজুক তদারকি করবে, সেক্ষেত্রে রাজুকেরও কিন্তু বিরাট গাফিলতি আছে বা দুর্নীতি আছে। আমি অকপটে শেয়ার করি, এগুলোর মধ্যে অনেক কিছুই জড়িত, যেটা বাস্তবতা বাংলাদেশের। তো কাজেই এই জিনিসটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে এইভাবেই দিনে দিনে ওই যে সব মিলায়, এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার, একজন প্ল্যান ডিজাইন, ওই যে ডিজাইনার এবং যে প্ল্যানার, যে আর্কিটেক্ট, তাদেরও কিন্তু দায়িত্ব আছে যে সুপারভিশন অনুযায়ী তারা সুপারভিশনও করার কথা, তাহলে তারা সেভাবে রাখছে কিনা সেটাও তারা পালন করে না, বাড়িওয়ালা পালন করে না, ডেভেলপার পালন করে না, রাজুকও পালন করে না। এটা একটা সমন্বিত অপরিকল্পনা। আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু আপনি দায়িত্ব আছেন এখন থেকে, হয়তো সেই বিষয়গুলি আমি একটু আপনাকে বলি এই জায়গাটাতে, সেটা হলো যে দেখেন যে আমরা বলি 70 বা 80% বাড়িঘরের মধ্যে অনেকে অবৈধ বলে, আসলে অবৈধ না, এগুলো ব্যত্যয়কৃত ব্যত্যয়। ব্যত্যয়টা কীরকম, মানে তারা ওই যে প্ল্যান মাফিক বাড়ি করে নেই, যে সেটব্যাক দেওয়ার কথা দেয় নাই, তাই না, ডেভিয়েশন করছে। কেউ হয়তো হাইট 6 তলা বা 10 তলা প্ল্যান পাস, তার উপরে আবার করতেছে। তারপরে হয়তো তারা ফায়ার সেফটি যেগুলো নেওয়ার কথা নেয় নেই, আদার্স ফেসিলিটিস নেয় নেই, এগুলো হলো ব্যত্যয়। তো এখন আমি দায়িত্ব নেওয়ার পরে জাস্ট থার্ড ডে থেকে এই উপাসনাটা শুরু করছি। চিন্তা করলাম, আমার অ্যাডভাইজারের কথা বললাম, আমার তৎকালীন সচিব মহোদয়ের সঙ্গে কথা বললাম যে এটা কী করা যায়। তো যাই আমরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেগুলো বাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেখানে হাত দিতে গেলে কিন্তু আপনি ম্যাসাকার হয়ে যাবে, মানে আপনাকে 70-80% বাড়ি ঢাকা শহরে ভেঙে ফেলতে হবে। এই অবস্থা একটু বলি তারপর বলেন। তখন আমি কি করলাম যে তাহলে কি করা যায়, যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং চলতেছে, এটা আপনাদের টিভিও আমাদের মোবাইল করে যায়, এভরি ডে কিন্তু আমাদের 2টা করে মোবাইল কোড হয়। সেখানে কি করি আমরা এই যে ব্যত্যয়কৃত যে বাড়িগুলো হচ্ছে সেগুলোতে আমরা মোবাইল কোড করতেছি। পুরাটাই তো ভাঙা সম্ভব হয় না, আমরা আংশিক ভাঙি। এবং আমরা কি করছি, আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমরা তাদের যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে, গ্যাস বা বিদ্যুৎ, এগুলো কিন্তু আমরা ডিসকানেক্ট করতেছি, মিটার সিজ করে নিচ্ছি। আমরা ডেস্কো বা ডিপিডিসিকে বলতেছি তোমরা, বা আরবিকে বলতেছি তোমরা মিটার নিয়ে যাও, তারা নিয়ে যাচ্ছে, কাজটা বন্ধ হয়ে যায়। তো সেইখানে এটা করার উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট যেন এই শুরুটা বন্ধ হয়, এই কাজটার জন্য এয়ারপোর্ট থেকে লোকজন বুঝে। এবং আমি খুব আনন্দের সঙ্গে বলতে চাই, এরপরে আমি একটা টিম আমার রেগুলার কাজ করতেছে, যারা কোথায় কোথায় নতুন বাড়ি হচ্ছে সেগুলো দেখার জন্য। একটা হলো ওই ব্যত্যয়কৃত বাড়ি, আমি তখন 4000-এর মতো লিস্ট করছি, কারা ব্যর্থ করছে ওগুলাতে আমি অপারেশন করতেছি। কিন্তু নতুন নতুন বাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ এর 99% বাড়ি পারফেক্টলি হচ্ছে। মানে এই জায়গায় একটা শুরু করতে হবে। তো আমি বলতে চাই এক জায়গা থেকে শুরু করতে হবে, আমি সেই কাজটা করতে চাচ্ছি। বিশ্বাস করেন, একটু আগে অফিস থেকে আসার আগে নাভানা থেকে নামটা বলাটা ঠিক হবে কিনা, তারা কাজ ধরছে, তারা বললো যে 2 ইঞ্চি তারা মাটির নিচে ডেভিয়েশন করছে, আর আমার ইঞ্জিনিয়ার বলছে যে 6 ইঞ্চির মতো। এবং তারা সেটা এই 6 ইঞ্চি রিমুভ করে এখন আসছে যে আমাকে তাদের
বিদ্যুৎ মিটার নিয়ে আসা হয়েছে 6 ইঞ্চির জন্য। কিন্তু তো এইটুক সচেতনতা কিন্তু লোকজন হচ্ছে যে না 6 ইঞ্চিও করা যাবে না এখন আমি যে প্ল্যানটা পাস করতেছি সেটাই করতে হবে। আমার একটা ছোট্ট কথা ভাই, প্ল্যানটা আমি অনুমোদন দিই কিন্তু প্ল্যানটা আমি কিন্তু তৈরি করি না, আপনারা তৈরি করেন, আপনার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা তৈরি করে। তাহলে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটাই করেন, কিন্তু আপনারা যেভাবে প্ল্যান জমা দেন সেভাবেই করবেন। এটাই আমার কাছে, জনগণের কাছে, আমার আজকে দর্শকদের কাছে অনুরোধ যে আমরা সবাই আসেন, সবাই আমরা আইনটা মানি, সবাই যদি আইন মানি, সবাই যদি আইনটা বাস্তবায়ন করি, তাহলেই কিন্তু একটা ওই যে বাসযোগ্য ঢাকা আমরা অ্যাডজাস্ট করতে। কিন্তু তারপরে তো মানছে না, আপনারা আহ্বান জানাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু তারপরেও আমাদেরকে সংবাদের শিরোনাম হয়ে যায় যে অনুমোদন বহির্ভূত কারণেই স্থাপনা, অবৈধ স্থাপনাকে ভাঙতে হয়েছে বা অভিযান চালাতে হয়েছে। আমি তো বললাম যে প্রেজেন্ট ঘটনাটা, অতীতেরটা তখন আমি যা ওটা কি করব এটা আমরা একটা সিদ্ধান্ত নিব, হয়তো তাদের ব্যাপারে একটা। আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই, প্রত্যাশা রাখতে চাই যে না আপনাদের উদ্দেশ্য অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। আমি আপনার কাছে আবারও আসবো, এ পর্যায়ে আমি ফেরদৌসী বেগমের কাছে আসতে চাই। সবার জন্য বাসস্থানের কথা আপনি বলছিলেন, আমরা কি আসলে এটি সম্ভব? আমরা দেখি যে শহরের কথা আমি বেশিরভাগ বলবো, যে আমরা যখন খুব বেশি গভীর রাত্রে চলাফেরা করতে যাই তখন দেখি যে ছিন্নমূল মানুষেরা রাস্তায় এদিকে সেদিকে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, বা স্টেশনে, লঞ্চ টার্মিনালে। এই মানুষগুলো কেন রাস্তায়? তাদের কি আসলে বাসের অভাব, নাকি তারা ইচ্ছাকৃতভাবে ওই জায়গাগুলোতে আশ্রয় নেয়? জি, ধন্যবাদ। এখানে ছিন্নমূল মানুষের যে ইচ্ছা করে কেউ রাস্তায় থাকতে চায় না, প্রত্যেকেই চায় তার নিরাপদ একটা আবাসস্থান থাকুক। এবং বাসস্থান বা আবাসন যেটাই বলি আমরা, নিরাপদ আবাসন, এটা কিন্তু একটা মানুষের মৌলিক অধিকার। এটা তার মানে ডিজায়ার না, এটা তার মানবাধিকার বললেও আমরা বলতে পারি, কারণ এটা আমাদের দায়িত্ব। এবং এই ছিন্নমূলদের জন্য আমি আপনাকে আগেই বলেছি 533টা ফ্ল্যাট খুবই বেশি না, কিন্তু কম। আমরা আরও এইটার সাথে আমরা এই সমধর্মী, যেহেতু আমাদের একটা আমরা বাস্তবায়ন করেছি, সেটার সাকসেসফুলটা দেখে আমরা গাজীপুরে মানে 4032টা ফ্ল্যাট করার চিন্তা আছে, আমাদের প্ল্যান নিয়েছি, আমরা চিন্তা করছি। আমরা কেরানীগঞ্জে 5600টা ফ্ল্যাট করব এই ছিন্নমূলদের জন্যই, যাতে ওনারা নিরাপদ আবাসনে থাকতে পারেন। তো আমি ওনারা যে ইচ্ছা করেন থাকেন তা না। আমরা যদি দেখি যে নদী ভাঙন, তারপর জলবায়ু পরিবর্তন বা রাজনৈতিক সংঘাত বা মানে যে কোনো মানে অনেক কারণে কর্মসংস্থানের জন্য মানুষ স্রোত গ্রাম থেকে শহরে আসছে, কারণ গ্রামে আমাদের ওরকম মানে কর্মসংস্থানের সুযোগ নাই একটা শ্রেণীর মানুষের জন্য। তো সেই কর্মসংস্থানের মানুষগুলা যে আসছে প্রতিদিনই কিন্তু স্রোতের মতো আসছে। একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 2000 মানুষ প্রতিদিন শহরে বসবাসের জন্য আসে। তাই 2000 মানুষকে আমার কিন্তু প্ল্যানের মধ্যে নাই, আমার প্ল্যানের বাইরে এই 2000 মানুষ তাদের আসছে। কিন্তু আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যেহেতু আমাদের মানে স্বল্প মধ্যম আয়ের মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করার দায়িত্ব আছে, যদিও আমরা অনেক মানে উচ্চ মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট করে থাকি। তা ওনাদের জন্যই আমাদের এখন আগামী 5 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে যে এই ঢাকা শহরে, যেহেতু আমাদের অনেকগুলো জমি আছে, আপনারা জানবেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুরের সেকশনে প্রচুর জমি আছে, সেই জমিগুলিতে আমরা পরিকল্পিতভাবে ইয়ে করব, আবাসনের ব্যবস্থা করব এবং সেখানে স্কুল থাকবে, যাতে ওই মানে বাচ্চারাই ওই যারা ওই আবাসনে থাকে তাদের বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য আলাদা আবার বাবা মাকে টেনশন করতে না হয়, সে বাবা মা মানে নিশ্চিন্তে স্কুলে যাবে। আমরা গ্রামে বড় হয়েছি, আমি নিজে একা একা স্কুলে গেছি, কিন্তু এখানে আমার বাচ্চাকেই কিন্তু আমি একা স্কুলে পাঠাতে পারিনি। আমরা আবাসনের মধ্যে এটা পরিকল্পিত আবাসনে আমাদের স্কুলের একটা ব্যবস্থা আছে, আমাদের মানে মসজিদ মন্দিরের ব্যবস্থা আছে, আমাদের কিচেন মার্কেটের ব্যবস্থা আছে, কমিউনিটি স্পেসে যেমন প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আছে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্ল্যানে আছে এবং সেই পরিকল্পিত নগরীর গড়ে তোলার জন্যই আমরা এই কাজগুলো করব এবং এটা আমাদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে আমরা একাত্মতা হয়ে কাজ করছি, কারণ আমরা বাংলাদেশ সরকারের আইনের ব্যত্যয় ঘটে কোনো কাজ করতে চাই না। এর মধ্যে আরেকটু বলি যে রাজুকের চেয়ারম্যান মহোদয়কে আপনি জিজ্ঞেস করেছিলেন যে বিল্ডিংয়ের ব্যত্যয় ঘটায়, সে এখানে আপনি যদি দেখেন, যেটা রাজুকের চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের কিন্তু মাস্টার প্ল্যান থাকে,
থাকে। এটা যেমন রাজুকের আছে, এনএইচেরও আছে। তো মাস্টার প্ল্যানটা বাস্তবায়নে যে আমরা দেখি যে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে যায়, তারপরে যে পারমিশন 1000 স্কোয়ার ফিটের যদি পারমিশন নেয়, ওনারা আবার পরবর্তীতে ওই ইমারত বিধিমালা ভেঙে তারা আরও 200 স্কোয়ার ফিট বাড়াই ফেলে, যেটা মানে এই যেটা সুপারভিশন করার মানে এত জনবলও আমাদের নাই, এনএইচের এত জনবলও নাই যে আমরা প্রতিদিন করব। এখানে কিন্তু শুধু এনএইচে না বা রাজুক না, এখানে কিন্তু জনগণেরও একটা সচেতনতা দরকার। জনগণ যদি সচেতন হয় যে না, আমি আইন ভঙ্গ করব না, আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইনকে ভেঙে না ফেলার চিন্তা করি, যে আইন মেনে চলবো, তাহলে কিন্তু আমাদের এই অপরিকল্পিত নগরী থাকবে না, তাহলে পরিকল্পিত নগরী হবে। আপনি আরেকটা বলছেন যে আমাদের যেমন মাস্টার প্ল্যান আছে, মাস্টার প্ল্যানে আমরা একটা দেখা যাচ্ছে আমরা একটা খোলা জায়গা রেখেছি, ওই জায়গাটা আমরা রেখেছি যদি খোলা জায়গা অন্য কোনো কাজ না থাকে আমরা গাছ লাগাবো, কিন্তু সেইটাই দেখা যায় একজন আসছে আমাকে ওই খোলা জায়গাটা দিতে হবে। এটা আমাদের আইন বিধিমতে হচ্ছে খণ্ড জমি দেওয়া। কেউ অবৈধভাবেই দখল করে নিচ্ছে, আবার কেউ মানে পারমিশন নিয়ে দখল করতে আসছে, এটার খণ্ড জমি আমার বরাদ্দ দিতে হবে। অনেক ধরনের প্রেশার আসে খণ্ড জমি, যতই বোঝানো হোক আমার খণ্ড জমি দেওয়ার বিধান থাকলে আমরা এটা দিতে চাচ্ছি না, কারণ এই জায়গাটা যদি আমি খালি রাখি, 2টা গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশগত উন্নয়ন হবে। কিন্তু মানুষ কিন্তু মানে মানুষের দোষ দিচ্ছি না, মানে আমি আপনি নিয়েই তো মানুষ, সমাজ তো বাইরে না, আমাদের বাইরে কেউ নাই। আমার চিন্তাটাই বেশি করি। এটা আমি মানে হয়তো আমার দর্শকরা অসন্তুষ্ট হতে পারেন আমার কথায়, কিন্তু আমি এটা বাস্তবতা যে আমরা সবাই আমার চিন্তাটা করি। আমি যেমন এনএইচএতে জয়েন করার পর থেকে একটা কথাই আমি বলি, আমাদের পুরানো গল্প যে রাজা বলেছিল 1 ঘটি দুধ দিতে পুকুরে, তো আমরা 1 ঘটি দুধ দিতে যাই, সব চিন্তা করলাম সবাই যে আমি 1 ঘটি দুধ দিলে এত দুধের মধ্যে কেউ টের পাবে না, পরে দেখা গেল পুকুরে শুধু জল আর জল, কেউ দুধ দিয়ে যায়নি। তা আমার এনএইচের মানে আমি এনএইচের সবাইকে বলি যে আমরা সবাই আইন ভাঙুক, আমি আইন ভাঙবো না। আপনি এইখান থেকে আজকে থেকে আমরা সচেতন হই, আমি সচেতন হই, তাহলে দেখব যে সবাই সচেতন হচ্ছে। যার যার জায়গা থেকে আমি দর্শকদের আহ্বান জানাবো যেন তারা আমাদের রাজুকের আইন বা ড্যাব যে পাশ হচ্ছে 12 তারিখে হয়তো ফাইনাল হয়ে যাবে, এরপরে প্রধান উপদেষ্টা মহোদয় এটা সাইন করবেন। তো এই আইনটা যদি আমরা সবাই ফলো করি, তাহলে আমার মনে হয় আমাদের স্বপ্নের পরিকল্পিত নগরী গড়ে তোলা সম্ভব হবে। আমরা সেই প্রত্যাশা করি। এই পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ফেরদৌসী বেগম, চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমি এ পর্যায়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আরেকটি আশঙ্কার জায়গা, শহরে যারা আমরা বসবাস করি, সেই আশঙ্কার জায়গাটা হচ্ছে ভূমিকম্প। নগর জীবনে এটি একটি সর্বক্ষণিক একটি দুশ্চিন্তা, আশঙ্কার জায়গা থাকে। আসলে কি আমরা ভূমিকম্প কবে হবে কেউ জানি না, যদি আল্লাহ না করুক যদি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আমাদের এই যে ঢাকা শহরের কি অবস্থা হতে পারে, সেখান থেকে আমরা আসলে কি ধরনের মানে প্রস্তুতি বা মোকাবেলা করতে পারি আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি চিন্তা করতেছিলাম আপনি এই প্রসঙ্গটা না আনলেও আমি আমার বক্তব্যের এক জায়গায় আমি এই প্রসঙ্গ আনবো। তার আগে একটা কথা বলি, আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে উনি তো গোটা বাংলাদেশে ওনার কাজ করতে হয়, আমরা ঢাকা বা ঢাকার আশপাশে ড্যাপের আওতায়, ঢাকা বললে এখন ভুল হবে, মানে ড্যাপের আওতায় যে এরিয়ায় সেখানে আমরা কাজ করি। আমরাও কিন্তু এই স্বল্প আয় নিম্ন আয়ের জন্য কিন্তু আমরা অলরেডি ডিপিপি জমা দিছি, আমরা পূর্বাঞ্চলে এবং উত্তরায় খুব রিসেন্টলি আমরা অলরেডি প্রজেক্ট জমা দিছি, এবং আমরা কিন্তু এখানে আমাদের প্রজেক্ট একটু বড় হয়, আমি সংখ্যা বলতে চাই না, যেহেতু আমাদের হয়তো একটু ক্যাপাসিটিও বেশি বা সব মিলায়, বা লোকেও মনে করে রাজু একটা বড় প্রতিষ্ঠান, তো আমরা কিন্তু অনেক বেশি, অনেক জনগণের জন্য আমরা কিন্তু এই প্রজেক্টটা নিচ্ছি উত্তরাতে। এবং সেখানে কয়েক ধাপে থাকবে, নিম্ন আয়, আবার একটু স্বল্প আয়,
আবার একটু নিম্ন মধ্যবিত্ত মানে আমরা দ্যাট ইজ আমরা 250-300 স্কোয়ার ফিট, 400 স্কোয়ার ফিট, 500-600 এর মধ্যে আর কি, এই স্কোয়ার ফিটের মধ্যে আমরা রাখতে চাচ্ছি। এবং এগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে দিব। সেটা হলো কেউ যদি রেন্টে থাকতে চায়, রেন্টের একটা ব্যবস্থা থাকবে এক ধরনের। আবার আমরা লম্বা কিস্তিতে দিব, যে দেখা যায় একটা বস্তি মানুষ এখন যে ভাড়াটা বস্তিতে দেয়, ওই মাসিক ভাড়া দিয়েই সে দেখা গেল 20 বছর পরে একটা মালিকানা, ফ্ল্যাটের মালিকানা পেতে পারে। জি, এটা হবে। আবার কেউ যদি মনে করে যে না আমি একটু স্বল্প মেয়াদি নিব, 10 বছর নিব, আমি একটু সেরকম চাই, আমরা সবার জন্য একটা প্রভিশন রাখতেছি যাতে আমরা এই ব্যবস্থা করতে পারি। মানে এটাই বললাম এই জন্য যে সবাই ভাবে যে এনএইচএই শুধু করে, হয়তো রাজু কি করতেছে, তো ট্যাপের বিশাল এরিয়া। হ্যাঁ, রাজুকও আসলে এই কাজগুলো করতেছে। এবং এখন আসেন দুর্যোগ মোকাবেলা। এটা খুব দুঃখজনক ঘটনা হলো যে এটা বাংলাদেশে আসলে আমরা দুর্যোগ মন্ত্রণালয়ে কতটুকু কী করে যাই না, কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করছি। এবং আরবান রেজিলিয়েন্সি প্রজেক্ট নামে, ইউআরপি নামে আমাদের একটা বড় প্রজেক্ট আছে, যেটা মহাখালীতে। ঠিক আছে, তো এইখানে আমাদের অনেক ইকুইপমেন্ট কেনা আছে, আমরা অনেককে এটা ট্রেনিং দিয়েছি। এবং কিন্তু প্রজেক্টটা শেষ হওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে এই 1.5 বছর ধরে প্রজেক্টটা আর কোনো অ্যাক্টিভিটি হয়নি। এটা ওনারা একটা পরিকল্পনা দিয়েছিলেন, কিন্তু সেটা আর কোনো বাস্তবায়ন পরবর্তীতে হয় নাই। আমি আসার পরে সেটাকে আমরা কাজ করতেছি এবং আমরা এটা ট্রাস্ট করতেছি। ওই যে লাইক সিজিআইএস বা IWM এদের এই ধরনের যে সংগঠন, এটা কিন্তু রাজুক হয়তো এটা বোর্ডে থাকবে, কিন্তু রাজুকেই ফান্ড দিবে। ওটা কালকেই এটা প্রস্তাবনা আসছে যে আমরা 200 কোটি টাকা একটা সিড মানি দিয়ে কাজটা শুরু করতে চাই, সরকারও কিছু দিবে এবং এটা নিজের আয়ে এটা চলবে। এবং এখানে দুর্যোগ মোকাবেলার জন্য ব্যাপক যন্ত্রপাতি আছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের কাছে এত ভারী ইনস্ট্রুমেন্ট আছে যে আমরা স্পটে যে একটা বিল্ডিংয়ের কতটুকু সে ভূমিকম্প সইতে পারবে সেই মেশিনারিজ কিন্তু অলরেডি আমাদের কাছে কেনা আছে। আপনার কাছে কি মনে হয়, একটি তথ্য জানতে চাই যে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, ঢাকায় আসলে কত শতাংশ ভবন দাঁড়িয়ে থাকতে পারে বলে মনে হয় আপনার কাছে? সেটা তো মাত্রার উপর নির্ভর করতেছে। আমি সেটি বলছি, যদি বড় মাত্রার ভূমিকম্প হলে বলা হচ্ছে যে ঢাকায় ভূমিকম্প পেন্ডিং যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, আমরা একটু খালি বলি আপনাকে প্রস্তুতির। আমরা কিন্তু অলরেডি এই পুরান ঢাকাটাকে সব থেকে ঝুঁকিপূর্ণ হলো আমাদের পুরাতন ঢাকা। তো এই পুরাতন ঢাকায় কিন্তু অলরেডি আমরা প্রজেক্ট নিচ্ছি, লোকজনকে বোঝাচ্ছি এটা রিডেভেলপমেন্ট অ্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট। মানে ওখানে তো আপনি খেয়াল করবেন ওদের তো 100 বছর পুরাতন বাড়ি, তাই না? এবং খুব ছোট ছোট বাড়ি। কিন্তু আমরা বলতেছি যে তোমরা একত্রিত হয়ে কয়েকজন 2-3 জন মালিক বা ভাই, সবাই কিন্তু ভাই বেড়াতো, হ্যাঁ, করে তোমরা একটা বাড়ি করো এবং সেখানে কিন্তু তোমরা অনেক রিবেট পাবা। তোমরা নর্মালি যে ফার পায়, তোমরা যদি এটা করো তাহলে কিন্তু তোমাদের ফারটা তোমরা বেশি পাবা। হ্যাঁ, তোমরা ইনসেন্টিভ পাবা। পাই তোমাদেরকে আমরা চাচ্ছি যে অতি দ্রুত এই ঢাকা, এই বিশেষ করে পুরাতন ঢাকাকে এই সিস্টেমের মধ্যে আনা। আর এখন যেগুলো বাড়িঘর আছে এগুলোকে আপনার তো দুর্যোগ কি বলবো, দুর্যোগ মানে যখন হয়ে যাবে তখন আমরা রেস্কিউ করতে হবে, এছাড়া তো আর কোনো ইমারত বিধিমালা বিষয় একটি আছে, সেইগুলো কি আসলে এখন যে বিধিমালা সেটার মধ্যে আমরা এটা ইনক্লুড করছি যে আপনাকে, মানে এটা কিন্তু আগেও ছিল। ইন্টারেস্টিং হলো একজন ইঞ্জিনিয়ার বলতেছে যে হ্যাঁ এটাকে আর্থকোয়েক এটাতে সমস্যা করবে না, কিন্তু এটা আদৌ সেটা মনিটর করার মতো ক্যাপাসিটি ওই ইঞ্জিনিয়ার যে দিচ্ছে সেই সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আমরা যাই না। কিন্তু এখন তুমি প্ল্যান দিচ্ছ, তুমি বলতেছো এটা হবে, এখানে এটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং হবে। এখন আমরা নতুন বিধিমালায় এটা না, এটা আরেকজন এক্সপার্ট দিয়ে এটা ভেটিং করতে হবে যে হ্যাঁ এটা দুর্যোগ সহনীয় হবে। সেটি করার মতো সক্ষমতা কি রাজুকের আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আছে মানে কি, আমরা তো এক্সপার্টে, আমাদের নিশ্চয়ই এক্সপার্ট আছে, বাট নট সো এনাফ। এই জন্য বললাম আমরা সেবুয়েটের প্রফেসর বা অন্য ইউনিভার্সিটির প্রফেসর বা যারা এক্সপার্ট এটা, তাদেরকে দিয়ে ভেটিং করে নেব। হ্যাঁ, তারা তখন একজন প্ল্যান দিল যে আমি এটা দুর্যোগ সহনীয় করছি, আরেকজন ভেটিং করবে হ্যাঁ এটা দুর্যোগ সহনীয়।
জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি আবার ফেরদৌসী বেগমের কাছে আসতে চাই। আপনি বারবার একটি কথা বলছিলেন যে পরিবেশের কথা বলছিলেন, সবুজের কথাও বেশ কয়েকবার বলছিলেন। ঢাকায় আমরা যেদিকেই তাকাই ধূসর দেখি, সবুজ দেখি না। এই সবুজ ঢাকা কিভাবে সবুজ করা যাবে বা সবুজ কিভাবে ফিরিয়ে আনা যাবে? মানে এই কংক্রিটের শহরের একটুকু খুবই সবুজ। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, কারণ আসলেই আমরা শুধু আমাদের মাঝে মাঝে দমবন্ধ লাগে যে মানে বাতাসে এত বেশি কার্বোহাইড্রেট, আমরা বারান্দাকে বেছে নিয়েছি ছোট্ট একটি জায়গা, সেখানে যেন সবুজ। হ্যাঁ সবুজ দেখি। আমরা এটাও করতে পারি, আবার সাথে সাথে আমাদের যে খোলা জায়গা যেখানেই যেটুক আছে, আমাদের মাস্টার প্ল্যান আছে, যেহেতু ঢাকা শহর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তো ড্যাপ করছে, ড্যাপের এরিয়ার মধ্যে তাদের কিন্তু কিছু জায়গা আছে তারা প্ল্যানে রাখছে খোলা থাকবে সবুজ বেষ্টনীর জন্য। ওই জায়গাগুলো যেটা প্ল্যানে আছে সবুজ থাকবে, সেটা আমরা সবুজ রাখারই চেষ্টা করতে হবে আমাদেরকে। কারণ আমরা যদি ওই জায়গাটা আবার খণ্ড জমি হিসাবে আরেকজনকে বরাদ্দ দিয়ে দিই, সেটা কিন্তু তাহলে কিন্তু আমাদের আর সবুজ বেষ্টনী সম্ভব না। আমরা মোহাম্মদপুরে একটা খেলার মাঠ করেছি, এখানে মানে আমাদের প্রজেক্টটা শেষ হয়েছে, আমরা 2 মাস পরে আমরা হ্যান্ড ওভার করবো সিটি কর্পোরেশনকে। সেখানে আপনি গেলে দেখবেন যে মানে পুরো মাঠে আমরা ঘাস চাষ করেছি, মানে চারপাশে গাছ লাগিয়েছি, সবুজ এই বৃষ্টির দিনে গাছ লাগিয়েছি যাতে গাছগুলা বড় হয়। এবং এই খেলার মাঠটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এবং আমাদের যে প্রকল্পগুলা, আমরা তো সবগুলোর সাথে আমরা অ্যাটাচ না, কারণ এনএইচের যেখানে যেখানে জায়গা আছে শুধু সেই জায়গাগুলোতেই আমাদের ইন্টারফেয়ার করার সুযোগ আছে, অন্য জায়গায় না। এবং আমাদের প্রত্যেকটা জায়গা, আমি একটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রতিটা ফ্ল্যাট প্রকল্পে আমাদের খেলার মাঠ রাখার একটা ব্যবস্থা আছে এবং সবুজ বেষ্টনী যেখানে গাছ থাকবে, ওয়াকওয়ে থাকবে। যেমন মানুষ এখন আমরা শহরে বসবাস করে ওবিসিটি একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বাচ্চারা খেলার মাঠ পাচ্ছে না, এটা একটা সমস্যা। এই খেলার মাঠটাকে আমরা অ্যাড্রেস করতেছি, আবার সাথে যে একজন যাতে বাইরে হাঁটতে পারে, খোলা বাতাসে হাঁটতে পারে সকাল বিকাল তার ইচ্ছে মতো, সেটারও ব্যবস্থা রাখছি আমাদের। এই খেলার মাঠটা আসলে কি হবে? বাচ্চারা যখন বলে যে আমি কোথায় খেলতে যাব, বা আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারা আসলে কোথায় খেলতে যাবে, সেই মাঠ আমরা কোথায় পাবো? না, সেই মাঠ যেমন আমার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে আমরা আমাদের প্রকল্পগুলোতে আমাদের এই খেলার মাঠের ব্যবস্থা প্ল্যানে আছে, মাস্টার প্ল্যানে প্রত্যেকটা আমাদের হাউজিং স্টেট আমাদের প্রায় 66টা হাউজিং স্টেট আছে। সে প্রত্যেকটা হাউজিং স্টেটে কিন্তু আমাদের খেলার মাঠ একটা নির্ধারণ করা আছে। আপনি যদি দেখেন আমরা এই সম্প্রতি আপনি জানেন যে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নিয়েছি এবং আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নিয়েছি। 2টা প্রকল্পেই আপনি দেখবেন আমাদের প্ল্যানে কিন্তু খেলার মাঠ রাখা আছে, আমাদের সবুজ বেষ্টনী করার প্ল্যান আছে, আমাদের মসজিদ আছে, স্কুল আছে। ওইখানে ওই ফ্ল্যাটগুলোতে যাতে যারা থাকবে তাদের এই খেলার মাঠ, স্কুল বা উপাসনালয়ের জন্য বাইরে যেতে হবে না। আপনি এই 2টা দেখবেন। আপনি যদি মিরপুরে বাউনিয়া মৌজায় আমাদের কিছু স্বপ্ননগর 1-2 প্রজেক্টের কার্যক্রম হচ্ছে, ওখানে গেলেও একই জিনিস আপনি দেখতে পাবেন। আমরা সবুজ বেষ্টনীর জন্য জায়গা রেখেছি, ওয়াকওয়ে রেখেছি, আমাদের খেলার মাঠ রেখেছি। মানে নতুন যে আবাসন বা সম্প্রসারিত যে ঢাকা, সেইখানে এই সুবিধাগুলো আমরা পাবো। জি, এটা আমাদের তো আমাদের যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যে জমিগুলো সেটা 59-60 সালে বা 60-61 সালে অধিগ্রহণ করা হয়েছে। এখন আর আমরা ঢাকা শহরে নতুন কোনো জমি এখনো অধিগ্রহণ করার আমাদের প্ল্যান নাই, বা আদৌ জমি আছে নাও থাকতে পারে, কারণ মানুষের জনবসতি বেশি বেড়ে গেছে। তো আমাদের যে জমিগুলো আছে, আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যে জমিগুলো আছে, আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা এখানে এরকম খেলার মাঠ রাখবো ভবিষ্যতের নাগরিকদের চিন্তা করে। আর একটা যেটা হচ্ছে, আর একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে এই খেলার মাঠ বলেন বা আবাসন পরিকল্পিত নগরী, এখানে কিছু কিছু আছে যে অবৈধ দখলের একটা বিষয় আছে। যে অবৈধ দখলে যারা আছে তারা কিন্তু পরিকল্পিত নগরীর মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। যেমন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্ল্যান আছে যে আমরা একটা আমাদের নীতিমালা আছে, বরাদ্দ নীতিমালা, সেখানে কিন্তু কমার্শিয়াল ফ্ল্যাট মানে কমার্শিয়াল স্পেস হইতে হলে রাস্তা কত ফিট রাখতে হবে, বা আবাসিক এলাকা হলে কত ফিট রাস্তা থাকতে হবে, বা শিক্ষা প্রতিষ্ঠান হলে কত ফিট রাস্তা থাকতে হবে, এটা কিন্তু আমাদের নির্ধারণ করা আছে। কিন্তু সবাই কিন্তু এটা মানছেন না।
এই জায়গাটায় মানে এটা মানে আমাদেরও হয়তো দুর্বলতা আছে, বা আমরা স্টেক হোল্ডার সবাই, একটা প্রতিষ্ঠান কিন্তু স্টেক হোল্ডার না, শুধু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা গৃহায়ণ একক না, এটার সাথে আরো অনেক স্টেক হোল্ডার আছে। সবাইকে এখানে সমন্বিতভাবে পরিকল্পিত নগরীর জন্য এগিয়ে আসতে হবে। একটা প্রতিষ্ঠান একজন মানে সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না এটা বাস্তবায়ন করা। এখানে আমাদের স্টেক হোল্ডার যারা যারা আছে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, যে আমরা প্রত্যেকে কমিটেড হই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর একটা বাসযোগ্য পৃথিবী দিয়ে যাব। সেটা যদি আমরা কমিটেড হই তাহলে এটা সম্ভব, এখনো সম্ভব আমি বিশ্বাস করি। জি, আপনার কাছে আমি আবারও আসবো, এই পর্যায়ে আবার মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে আসতে চাই। ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম বা আপনি পুরাতন ঢাকার বিষয় নিয়ে কথা বলছিলেন। আমরা মাঝে মাঝেই দেখি যে পুরাতন ঢাকায় ভবন হেলে পড়ছে বা ভেঙে পড়ছে, সেখান থেকে মানে আরেকটি বিষয় চোখে পড়ে, যেটি হচ্ছে যে যাতায়াতের কোনো রাস্তা থাকে না। একটি অ্যাম্বুলেন্স ঢুকবে, কেউ অসুস্থ হবে বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে, সেই অবস্থা কিন্তু থাকে না। যখনই কোনো একটা দুর্যোগ ঘটে তখনই কিন্তু দেখি আমরা মানে অসহায় হয়ে পড়ি, হতাশা হয়ে যেতে হয়। এই জায়গাগুলো আসলে থেকে বের হয়ে আসার পরিকল্পনা আছে কি কোনো আসলে রাজুকের? জি, অবশ্যই আছে। এটা একেবারে একটা নতুন আইডিয়া, আমাদের দেশে নতুন আইডিয়া। বাট জাপান কিন্তু, আমি রিসেন্টলি একটু জাপান ভিজিট করে আসছি, এটা টিওডি প্রজেক্ট বলে। ওরা 1945 সালে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শেষ হয়েছে, 50 সাল থেকে তারা এই কার্যক্রম শুরু করছে এবং এখনও কিন্তু তারা এই কার্যক্রমের আওতায় কিন্তু টোকিও সিটি এবং জাপানকে তারা গড়ে তুলতেছে। তো আমি একটু সংক্ষেপে বলি, দেখেন আমাদের দেশে কিন্তু আমরা প্ল্যান করি 5 বছরের, আর ওইটা বাস্তবায়ন করি হলো 30-40, ওই যে পূর্বাচলের কথা বললাম 30-40 বছর ধরে চলতেছে। ওরা কিন্তু উল্টাটা, ওরা 20 বছর ধরে প্ল্যান করে 5 বছরে সেটা দ্রুত ইমপ্লিমেন্ট করে ফেলে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন উন্নত বিশ্ব এবং আমরা। তো সেখানে কি ওদের বেসিকটা কি, আমি একটা নতুন আইডিয়া আমি আগে শুনছি, আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশে সম্ভব না, এটা জাপানি সম্ভব। মজার জিনিস হলো 1950 সালে ওরা ছবি দেখালো টোকিও সিটির, জাস্ট লাইক 2 days ঢাকা। কিন্তু সেটাকে যারা এখন আপনি নিশ্চয়ই গেছেন টোকিওতে, কি সিটি দেখেন কিভাবে করছে। ওদের প্রত্যেকটা এই বাসাবাড়ি এবং রাস্তাঘাট থেকে টোটাল প্ল্যান হলো, ওরা বলে ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, টিওডি। মানে ওরা অবশ্য এই ট্রান্সপোর্টটাকে ওরা মূলত রেলের সঙ্গে করছে, মেট্রো রেলের সঙ্গে কানেক্ট করছে। আমাদের এখানে আমরা শুধু মেট্রো রেল পারবো না, আমাদেরকে নর্মাল যে আমরা রাস্তা রোড সেটার সঙ্গে দুইটা মিলে করতে হবে। কিন্তু পরিকল্পনা কি বলে, পরিকল্পনা হলো তারা একটা এরিয়া সিলেক্ট করলো। আমরা কি করি, একোয়ার করি না? তারা কিন্তু একোয়ার করে না। তারা এই এরিয়াটাকে সিলেক্ট করার পরে ওখানকার যে মানে অ্যাসোসিয়েশন আছে, ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে কমিউনিকেট করে, তাদেরকে বোঝায় যে এই আমাদের প্ল্যানটা কি একটু বলি, খুব সংক্ষেপে বলি দর্শকদের উদ্দেশ্যে। সেটা হলো যে আপনি আপনার বাড়িটা অথরিটির কাছে সারেন্ডার করবেন, করে সেইখানে তারা একটা প্ল্যান তৈরি করবে। সেখানে পার্ক থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, লেক থাকবে, এভরিথিং থাকবে। থাকার পরে তাহলে কি হলো, জায়গা অনেক চলে গেল না? কিন্তু তখন তারা আপনাকে ওখানে শপিং মল থাকবে, মানে টোটাল জিনিস থাকবে, ওখানে ট্রেনের স্টেশন থাকবে, একটা আধুনিক জীবন যাপনের ক্ষেত্রে যা যা লাগে সবকিছু। এখন তাহলে কি হবে, তাহলে কি হলো, আপনি তো জায়গা হারাইলেন, আপনার 3 কাঠা জায়গা, তারপরে তো ওই চলে গেল, তাহলে আপনি কি হবে, আপনার 3 কাঠা, আমার 3 কাঠা, অমুকের 3 কাঠা, এইটা দিয়ে আপনি একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং করবেন। এবং সেইখানে আপনি ওই 3 কাঠা বাড়িতে হয়তো আপনি একটা 5তলা 6তলা বিল্ডিংয়ের প্ল্যান পাইতেন, এইখানে দেখা গেল যে আপনি সবাই মিলে তার থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন এবং আপনি বেশি প্রাইস পাবেন, বেশি সুযোগ সুবিধা পাবেন এবং জীবনযাত্রার মান অনেক উন্নত হবে আপনার। এবং এটা টোটাল হবে, দেখেন আমরা জাপানিজ গাড়ি ইউজ করি, জাপানে তো আমি গাড়ি খুব একটা বেশি চলতে দেখি না। হ্যাঁ, তাদের এখানে তো গাড়ি ওরা সব ট্রেনে চলে। তার মানে কি, আপনার রাস্তাঘাট ফ্রি থাকবে। এই টোটাল জিনিসটা
তারা এই সিস্টেমে তারা কন্টেনার ডেভেলপ করতেছে। হ্যাঁ, তাহলে একোয়ার করে না, কিন্তু মজার জিনিস কি জানেন, আমরা যা দেখলাম সেখানে আমরা ভিজিট করছি সাইট, যে তারা এখন প্রথম তারাও দিতে আপত্তি করতো, বুঝায় করছে। এখন করার পরে যখন তারা একটা প্রজেক্ট, এখনও কিন্তু স্টিল জাপানে 1950 সাল থেকে টোকিওতেই এই প্রজেক্ট এখনও চলতেছে, শেষ হয়নি কিন্তু, দীর্ঘ প্রজেক্ট তারা কাজ করছে। এবং এখন কি হয়, এখন তারা সিরিয়াল লাইন লাগায় বলে আমার জমিটা আগে নেন, কারণ তারা এটার বেনিফিটটা বুঝছে। তাহলে এখন আমাদের কি করণীয়, এটা আমাদের ভাই ওই দীর্ঘ প্ল্যানিংটা লাগবে। আপনি আমি এটা বলি যে 50 সাল পর্যন্ত আপনি ঢাকা শহরে কত লোককে অ্যালাউ করবেন, এটা সরকারকে বা যারা নীতি নির্ধারক তাদেরকে টার্গেট করতে হবে। তারপর চিন্তা করতে হবে যে এই লোকগুলোকে আমি এখানে আবাসনের ব্যবস্থা করে দেবো। আবাসন ওই যে আমাদের ম্যাডাম বললেন যে আপনার অন্ন, বস্ত্র, শিক্ষার পরেই কিন্তু বাসস্থান কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মৌলিক অধিকার। মানুষকে তো ঘুমাইতে হবে, রাতে বাস করতে হবে তো পরিবার নিয়ে, তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার কিন্তু বাসস্থান কিন্তু দিতে হবে। কিন্তু আমাদের দেশের ডেভেলপাররা মনে করে যে আমাকে বাড়ি করতে দেন তাইলে হবে না। আপনি অবশ্যই বাড়ি করবেন, কিন্তু ওই রকম পরিকল্পনার আওতায় এসে বাড়ি করেন, আপনার লোকজনও খুশি হবে, আপনারাও বেনিফিটেড হবেন। হ্যাঁ, আপনার কাছে এটা এখন বিলাসী মনে হতে পারে, আমি বিশ্বাস করেন আমরা বিশাল টিম নিয়ে, শুধু আমরা রাজুক আর অনেক আপনার সিটি কর্পোরেশন গেছে, অনেক বিএডিসি গেছে, মেট্রো রেল গেছে, অনেকেই আমাদের ট্যুরে গেছে, সবাই একমত এটা কোনো বিলাসী প্রজেক্ট না, এটা সম্ভব। এবং সবশেষে বলি, এটা কিন্তু আমরা উত্তরাতে একটা প্রজেক্ট নিয়েছি ওই মেট্রো রেলের সঙ্গেই, উত্তরা বোধহয় যেটা নর্থ বোধহয় তার সঙ্গে, আর আরেকটা হলো গাবতলীতে। এই দুটা প্রজেক্ট আমরা অলরেডি কাজ শুরু, এটা নিয়ে কয়েকটা মিটিং কিন্তু মন্ত্রণালয় হয়েছে, রাজুকে হয়েছে, এবং আমরা কিন্তু এটা দুটা প্রজেক্ট শুরু করতেছি যে সম্ভব, কারণ শুরু করতে হবে যে ওই আদলে এটা শুরু করা সম্ভব। জি, আপনার কাছে আবারও আসবে এ পর্যায়ে আমি ফেরদৌসী বেগমের কাছে আসতে চাই। যে ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম আমরা, জাতীয় পর্যায়ে আসলে কি ভূমিকম্প মোকাবেলা বা দুর্যোগ মোকাবেলা করার মতন যে আসলে পরিকল্পনা দরকার, সেটি কি আসলে আমাদের যথাযথভাবে আছে সেই পরিকল্পনা? ধন্যবাদ। এটা অবশ্য দুর্যোগ মোকাবেলা গৃহায়নের ক্ষেত্রে আমি বলছি যে সব ভবন ইমারত মন্ত্রণালয় করে, কিন্তু হ্যাঁ, গৃহায়ন অবশ্যই এর বাইরে যেতে পারে না, কারণ যেহেতু গৃহায়ন আবাসনের নিরাপদ আবাসনের জন্য কাজ করছে এবং নিশ্চয়তা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে এখন যে ফ্ল্যাট প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি, ওগুলোর মধ্যে আমরা ভূমিকম্প সহনশীল যাতে হয় বা ভূমিকম্প সহনশীলতার জন্য যে কম্পোনেন্টটা দরকার সেটা আমরা অ্যাড করার চেষ্টা করছি, মানে চিন্তা করছি। এটার জন্য একটু ফ্ল্যাটের দামগুলো বেড়ে যাচ্ছে, এটাও মানে আমাদের মাথায় আছে যে কিভাবে মানে এটাকে অ্যাড্রেস করে কিভাবে মানে সহনশীল পর্যায়ে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা যায়, যাতে আমাদের যে ক্লায়েন্ট তারা মানে আসতে পারে আমাদের ফ্ল্যাট প্রকল্পগুলো নিতে। আগাম কোনো প্রস্তুতি কি আছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আসলে ভূমিকম্প মোকাবেলা বা দুর্যোগ মোকাবেলা করার জন্য? মানে আগাম প্রস্তুতি এখন মানে ওইভাবে আমরা মানে গৃহায়ন কর্তৃপক্ষ থেকে আগাম প্রস্তুতিটা এরভাবে নেওয়া হয় না। আমরা যখন আমরা যেহেতু সরকারের মানে বাংলাদেশ সরকারেরই একটা মানে অটোনমাস বডি হিসাবে কাজ করছি, দুর্যোগ মন্ত্রণালয় থেকে যখন যে নির্দেশনাটা দেয় আমরা তো সেটাকে ফলো করি, অবশ্যই ফলো করি। জি, আবার আমি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের কাছে আসতে চাই। ঢাকাকে স্মার্ট নগরী বা আধুনিক নগরী করে গড়ে তুলতে গেলে আসলে কি কি পরিকল্পনা আপনার আছে? না, অ্যাকচুয়ালি তো অবশ্যই যুগের সঙ্গে তাল মিলে আপনাকে অবশ্যই আধুনিক প্রযুক্তির উপরে আধুনিক প্রযুক্তিভিত্তিক নগর ব্যবস্থাপনা করতেই হবে, তাই না? কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। তো এই জন্য যেমন আপনার জিআইএস রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূমি ব্যবহার পরিকল্পনা মনিটরিং করতেছি। তারপরে অনলাইন বিল্ডিং নির্মাণের জন্য অলরেডি কিন্তু আমরা পারমিট নেওয়ার সিস্টেম ইসিপিএস করতেছি। আমরা কিন্তু অলরেডি এখন কিন্তু আমরা যে প্ল্যান দেই এটা কিন্তু অত্যন্ত আধুনিক ব্যবস্থার মধ্যে দিই। এটা কিন্তু আর হাতে আগের মতো আর এই সিগনেচার করে দেওয়া হয় না। হ্যাঁ, প্লাস টোটাল জিনিসটাই এই যে স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা চালু করতে চাচ্ছি, এবং এই যে আমরা বললাম এই যে টিওডি বা ল্যান্ড ডেভেলপ রিঅ্যাডজাস্টমেন্ট, এগুলো সবই কিন্তু আধুনিক প্রযুক্তির মধ্যেই পড়ে, তাই না? এগুলো আমাদের করতে হবে, এবং অবশ্যই আধুনিকভাবে অ্যাডজাস্ট না করলে
আপনি তো আর ম্যানুয়ালি সেই আগের মতো এগুলো করতে পারবেন না। সেটি কি আসলে এই ঢাকায় সম্ভব, নাকি আসলে নতুন যে ঢাকা, সম্প্রসারিত ঢাকা, সেই ঢাকায় সম্ভব? এটা সব কিছুতেই সম্ভব। এই ঢাকায় সম্ভব, এই ঢাকাতেও সম্ভব। আবার আপনি টিউডির কথা বলছিলেন, সেটি আমাদের রাস্তাগুলি এত মানে শুরু হয়ে গেছে, এত চাপা হয়ে গেছে যে আমরা সেখানে আসলে যেটা বলছিলাম যে অ্যাম্বুলেন্স ঢুকছে না, ফায়ার সার্ভিস ঢুকছে না, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারছে না। এগুলো তো ওই যে বললাম, এগুলোকে আপনার রিঅ্যাডজাস্টমেন্ট এবং রিডেভেলপমেন্ট আনতে হবে। এবং এই যেমন ধরেন আপনার গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, পূর্বাচল, এগুলোতে তো এই সমস্যা নাই। বা আধুনিক যে হাউজিংগুলো আছে বা ইভেন প্রাইভেট হাউজিংগুলোতেও কিন্তু মোটামুটি রাস্তা তারা ওইভাবে করে। এগুলো হচ্ছে কি, আপনি দু একটা নাম বলি, লাইক শেওড়াপাড়া, তাই না, লাইক উত্তরখান, দক্ষিণ খান, এইসব এলাকায়, বা কেরানীগঞ্জ, ড্যামরা, এই এলাকাগুলোতে কিন্তু এই জিনিসগুলো ব্যাপক। তো এগুলো তো অবশ্যই ওখানে কিন্তু অনেক বড় বড় এলাকার বিল্ডিং ভেঙে কিন্তু তারা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছে এবং তাদেরকে সেভাবেই কিন্তু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কাজে এটা সম্ভব। আবার যেমন ধরেন পুরান ঢাকা, আমরা কিন্তু অলরেডি পুরান ঢাকায় কিন্তু আমরা অনেক বিল্ডিংয়ে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের সাইনবোর্ড লাগাই, যদিও এটা অ্যাকচুয়ালি ডিসিও আমরা লিস্ট করে আমরাই লাগাই দিচ্ছি কিছু। জি, আমি দেখেছি অনেক ভবনের লেখা ঝুঁকিপূর্ণ ভবন। এটা কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ওই ঝুঁকিপূর্ণ ভবনে মানুষ আছে। এখন বলেন কি করবেন, মানে এটা তো এই যে যেটা সচেতনতা দরকার, আমরা বুঝাচ্ছি। আপনি বিশেষ করবেন, আমি পুরান ঢাকায় নিজে কয়েকবার গেছি। হ্যাঁ, এই এলাকায় যে আমি লোকজন বুঝাচ্ছি, তারা বুঝে আসে, তারপরে বলে স্যার আমাদের সমিতি আছে, কালকে আপনার অফিসে দেখা করবো, আবার আসে না, আবার আমি যাই। মানে আপনাকে কি করব ভাই। এখন তো হয় কি, মানে কোনো দুর্যোগ হলে সেই দোষটা আসলে দেখা যায় চলে যায় যে সরকারের উপরে, রাজুকের উপরে, গৃহায়ণ কর্তৃপক্ষের উপরে দোষটা আছে, তাদের উপরে চলে যায়। দেখেন, আমরা তো মানুষ, তাই না? আমরা কিন্তু, আমি নিজে এবার কিন্তু দেখেন, এটা আল্লাহর রহমত, তারপর আমি বলবো আমার কিছু চেষ্টা। আমরা কিন্তু বিভিন্ন পুরান ঢাকায়, তারপরে আপনার ওই যে সাদ মসজিদ রোডে বিভিন্ন ওই যে অনেক বড় বড় বিল্ডিং আছে না, সব 13 তলা বিল্ডিং, পুরোটাই রেস্টুরেন্ট। এইসব বিল্ডিং কিন্তু আমি গেছি, মোবাইল কোর্ট চালাইছি, তাদেরকে যতটুকু সম্ভব এদেরকে যে ফায়ার এক্সিট, ফায়ার ব্রিগেড, আদার্সগুলো দেওয়ার চেষ্টা করতেছি, মোবাইল কোর্ট করছি, 2-1টা ফ্লোর ভাঙছিও। হ্যাঁ, এখন তারপরেও যেটা আপনি বললেন আছে, কিন্তু এগুলো বোঝানোতে হয়েছে কি, আপনি এবার কিন্তু খেয়াল করছেন কি না যে এবার কিন্তু এরকম বড় ধরনের কোনো আগুন লাগার ঘটনা কিন্তু আমরা কিন্তু সবসময় সচেতন করতেছি। এমনকি এইসব রেস্টুরেন্টে বিভিন্ন কলেজের ছেলেরা, ইয়াং ছেলেরা গেছে, ওদেরকে বলছি যে বাবা, আমি নিজে বলছি যে তোমরা যেখানে খাইতে আসছো কিন্তু রিস্কি বিল্ডিং, এখানে খাইতে আসো না। কই তাই নাকি আঙ্কেল? বলতে হ্যাঁ, তোমরা এখানে খাইতে আসো না, ওই ভালো রেস্টুরেন্টে যাও যেগুলোতে নিয়ম দেখো। এবং এইসব বিল্ডিংয়ে কিন্তু আমি ওই ঝুঁকিপূর্ণ ভবনের নোটিশ লাগাই দিয়েছি। কারণ আমরা আমাদের চেষ্টা করতেছি, সচেতন হইতে হবে। কারণটা হলো যে অনেক স্টেক হোল্ডার কিন্তু এটার সঙ্গে জড়িত, তার মধ্যে ইউজার যারা, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়, তাই কিনা বলেন? জি, তাই কাজে আমরা যেমন বেইলি রোডের কথা আপনার মনে আছে নিশ্চয়ই, সেখানে একটি ডিজাস্টার আমরা দেখেছি। মানে আমরা মানে কোনোভাবে কল্পনা করতে পারি না যে আবার পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে। কারেক্ট, আমরা করি কি, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন কিছুদিন সচেতন হই, আবার ভুলে যাই, আবার ম্যানেজ করে ফেলি, আবার এই প্রক্রিয়ার মধ্যে আমরা চলতেছি। তো চেষ্টা করতেছি, এবং আমরা যেটা বলতেছি যে সবশেষে একটা কথা বলি, সেটা হলো যে আমরা কিন্তু অলরেডি এখন একটা আনঅফিসিয়ালি সমন্বিত প্রক্রিয়া চালাই। আমাদের এনএইচএর চেয়ারম্যান মহোদয় কিছুদিন আগে একটা এরিয়াতে ওই যে বাউনিয়া বললেন মোবাইল করছে, তো তখন উনি মনিটর করতেছে, আমাদের সেক্রেটারি মহোদয় বসে, আমি গেছি, তখন সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে ওনার পুলিশ সংকট, ম্যাজিস্ট্রেট সংকট, পারতেছে না। তখন আমি বললাম আমার রেগুলার মোবাইল কোর্ট চলতেই থাকে। তখন আমাকে বললো যে আপনি একটু পারেন কিনা। তখন ওই উত্তরখান, দক্ষিণ খান, ওইদিকে আমার একটা মোবাইল কোর্ট চলতেছিল, ওদেরকে বললাম তোমরা কুইক এই এলাকায় মুভ করো, এখানে যাও, ম্যাজিস্ট্রেট সহ পুরো টিমকে, পুলিশ সহ বললাম। আবার আমার যে একটা জোনাল একটা ভালো স্টাফ আছে যারা এই কাজগুলো করে, তাদেরকে মুভ করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ পরে কিন্তু সাকসেসফুলি ওনারা কাজটা করতে পারছেন। আমরা কিন্তু এইভাবে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে, সিটি কর্পোরেশনের সঙ্গে, ফায়ার ব্রিগেড, ডিসি অফিস, গ্যাস, ওয়াসার, সবাইকে মিলে কিন্তু কিছু সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু হয়েছে কি, এখন যেই কারণে এই বিষয়টা অবতারণা করলাম, সেটা হলো এটা একটা সময় লাগে। কিন্তু যদি আসলে ঢাকা শহরকে আমরা একটা অথরিটির মধ্যে আনতে পারি,
হ্যাঁ, সেটা সিটি গভর্নমেন্ট হোক, সিটি মেয়র হোক, তাহলেই কিন্তু এটা কাজটা অনেকখানি সহজ হয়ে যায়। তখন আমরা সব কাজগুলো সমন্বিত হবে, অটোমেটিক হয়ে যাবে, কারণ একটা ডিপার্টমেন্টের আন্ডারেই এটা থাকবে। এটা আধুনিক বিশ্বের সব জায়গায় কিন্তু আধুনিক শহরগুলোতে, হ্যাঁ আধুনিক শহরগুলোতে এই জিনিসটা কিন্তু অলরেডি আছে। কোথাও সিটি মেয়র আছে, কোথাও সিটি গভর্নমেন্ট আছে, বা একটা প্রশাসনের অধীনেই কিন্তু এটা চলতে হবে। তো সেইটা না করলে অ্যাকচুয়ালি এরকম করলে হয়তো কোনো ব্যক্তির যদি ভালো থাকে তখন তারা হয়তো সমন্বিত করবে, আবার যদি কারো ইগোতে লাগে তখন আর এটা উনি আগাবে না যে কার নেতৃত্বে হবে। তো এই জিনিসগুলো একটা আসলে জটিলতা তৈরি হয়। আমি বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার যারাই আসুন তাদেরকে বলবো যে এই বিষয়টা একটু সিরিয়াসলি ভেবে দেখতে, তাহলে কিন্তু ওই কাজগুলো অনেকখানি সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, সবাইকে বলবো, ডেভেলপার, তারপরে যারা বাড়ির মালিক, যারা জায়গার মালিক, যারা হাউজিংয়ের মালিক, সবাইকে ভাই আপনারা একটু আইন মেনে চলেন। ওই যে আপা বললো যে ওনাদের ওখানে থাকে, আমাদের কিন্তু প্রাইভেট হাউজিং যারা আমাদের অনুমোদন নেয় তাদের কাছে কিন্তু আমরা যে ম্যাপটা অ্যাকসেপ্ট করি সেখানে একটা নির্দিষ্ট জমির একটু বেশি হলেই সেখানে কিন্তু পার্ক থাকতে হয়, স্কুল থাকতে হয়, কলেজ থাকতে হয়, মানে ফ্রি ফাঁকা মাঠ থাকতে হয়, খেলার মাঠ থাকতে হয়। এগুলো কিন্তু নকশায় থাকে, কিন্তু তারা হয়তো শুরুও করে ওইভাবে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওগুলো নাই, তারা ওগুলো বাড়িঘর করে দিছে। মানে এই হলো অবস্থা আর কি। যার জন্য হচ্ছে কি আমাদেরকে সবাইকে আহ্বান জানাবো, দেশটা আমাদের, তাই না? সেটা ডেভেলপার বলেন, সবাই সরকারি কর্মকর্তা বলেন, এই A to Z সবারই কিন্তু দেশটা আমাদের। কাজেই আমরা শুধু আজকে একটা বাড়ি করব, আপনি বাড়িতে নিঃশ্বাস নিতে পারবেন না, ওই বাড়িতে আপনার রোগ বিস্তার হবে, হ্যাঁ মশা বিস্তার হবে, আপনি ড্রেনেজ করবেন না, কাজেই তো আপনার চলবে না। আমি একটা জিনিস বলি, আমি সেদিন সেমিনার করলাম, আমাদের পরিবেশ অ্যাডভাইজার ছিলেন, এই যে আমরা সেফটি ট্যাঙ্কের নকশা দিই, ড্রেনেজ সিস্টেম, ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম, এটা কিন্তু কেউ সেটা নকশায় থাকে, কিন্তু কেউ এটা বাস্তবে মানে না। তারপরে আমরা যে সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যান এটা করতে হবে, এটারও যদি আপনি এই পরিমাণের বেশি হলে আপনার জলাবদ্ধতার একটি বিষয় আছে, বৃষ্টি হলে, হ্যাঁ, তো এই জিনিসগুলো তো তাদেরকে মানতে হবে। এই ড্রেনেজ সিস্টেম, এই এসটিপি, এগুলো আসলে মানাতে হবে বোধহয়। মানে কথা বলছি তো কেউ শুনছে না, হয়তো সরকারের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে। হ্যাঁ, আমরা কিন্তু চেষ্টা, ওই যে বললাম যে সমন্বিত হবে, ওয়াসার একটা দায়িত্ব, তিতাসের একটা দায়িত্ব, সিটি কর্পোরেশনের একটা দায়িত্ব, আমার একটা দায়িত্ব, সমন্বিত হওয়াটা তো একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ ড্রেনের ওই সাইডটা হয়তো ওয়াসা দেখবে, প্রত্যেকেরই আলাদা আলাদা। কাজে এই জিনিসগুলো যদি একত্রিত করতে না পারি, আমি তো প্ল্যান করে দিয়ে শেষ, এখন ড্রেন হইল, মানে ড্রেনে ঠিকমতো তারা, আর আমরা কি করি জানেন, খুব দুর্ভাগ্যজনক, আমরা অত্যন্ত এলিট শ্রেণীর লোকেরাও আমরা সিওরেজ লাইন করি বা ওগুলো এসটিপ করি, কিন্তু কানেকশনটা কিন্তু আমরা ওই যে ওয়াটার লাইনের যে ড্রেনেজ, হ্যাঁ সেই পানির লাইনের সঙ্গে আমাদের ওই ময়লা লাইনের সংযোগ করি। প্রায় আমরা দেখি যে পানির ভিতরে ময়লা চলে আসছে। কিন্তু এটা তো বলেন কোনো দেশে কোনোভাবে এটা কিন্তু বাড়ি টু বাড়ি কেউ মনিটর করতে পারবে? এটা যারা করতেছে তাদের সজাগ হতে হবে, এবং তারাই কিন্তু এফেক্টেড। রোগ জীবাণু যা হচ্ছে, ক্ষতি যা হচ্ছে, ওই বাড়িওয়ালার হচ্ছে। খালি বাড়ি বানাইলে কিন্তু হবে না, আপনি কোটি টাকা দিয়ে বাথরুম করলে হবে না, ওই বাথরুমে যা আপনি ত্যাগ করতেছেন ওই জিনিসটাও কিন্তু আপনার সিস্টেমের মধ্যে আনতে হবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জি, ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল রাত ঠিক 12টায়।